রোলিং অ্যাকশন। কেমন আছেন নূপুর? আমি অনেক ভালো আছি এবং আসসালামু আলাইকুম, নমস্কার সবাইকে। আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। সাম্প্রতিক সময় দেখছি আপনাকে নিয়ে অনেক ভাইরাল। আপনি আপনার প্রেমিকের বাসভবন ঘেরাও করছেন, বিভিন্ন গণমাধ্যম সোশ্যাল মিডিয়াতে আপনার ভিডিও ভাইরাল হচ্ছে। আসলে বিষয়টা কি একটু প্রথমে জানতে চাই। বিষয়টা হচ্ছে, আমি যে গণমাধ্যমের কাছে জানিয়েছি, প্রথম কারণ হচ্ছে আমার সাথে যারা যারা প্রতারণা করতেছে, আমার সাথে যারা ক্রাইম করছে, তাদের চেহারা সমাজকে দেখাতে চেয়েছি যে রাজকে আমি কাকে ভালোবাসি, প্লাস রাজের মাকে, রাজের দুলাভাইকে, তাদের চেহারাটা সমাজের কাছে দেখাইতে চেয়েছি যে আমার সাথে কারা কারা ক্রাইম করছে, কেন করছে। কারণ রাজ যখন আমার সাথে কথা বলে স্টপ করে, যখন রাজের ফোনটা অফ হয়ে যায়, তখন থেকে কিন্তু রাজ আমার সাথে কথা বলেনি। এখন কথা না বলার কারণ তো থাকতে হবে, ঝগড়া হবে বা কোনো কিছু তো হবে। রাজের সাথে আমার না হয়েছে ঝগড়া, না হয়েছে কোনো কিছু নিয়ে মন খারাপ, কোনো কিছু হয়নি। হুট করে রাজ লুকিয়ে গেল, এবং এই যে লুকিয়ে গিয়েছে, লুকিয়ে যাওয়ার পেছনে কারা ভিলেন, সেই ভিলেন হচ্ছে সঞ্জিত সাহা আর হচ্ছে রাজের মা। তো আমি বলতে চাই, সঞ্জিত সাহা তুমি কেমন আছো? আই হোপ তোমরা অনেক ভালো আছো। তোমরা তো ভালোই থাকবে, কারণ তোমাদের পেছন তো আমি এখনো ছাড়ি নাই, আর কখনো ছাড়বো না। যতদিন আমি বেঁচে আছি ততদিন এই সঞ্জিত সাহা রাজের মার পেছনে আমি লেগেই থাকবো। আমার না এই সঞ্জিত সাহার পেছনে লেগে থাকতে না অনেক ভালো লাগতেছে, আর রাজের মার পেছনে। কারণ আমার সাথে যারাই লাগতে আসে, আমি না তাদের পেছনে সুপার গ্লুফের মতো লেগেই থাকি। আমি জানি তো সঞ্জিত সাহা ভাবতেছে কি, এতদিন নিউজ করে নাই, নূপুর মনে হয় চুপচাপ হয়ে গেছে, সাইলেন্ট হয়ে গিয়েছে। বাট নূপুর কিন্তু কখনোই সাইলেন্ট হবে না। নূপুর, কারণ নূপুরের অর্থ তো অবশ্যই আপনারা জানেন। নূপুর অর্থ কি? নিক্কন, আওয়াজ। আমি তো একটা নিক্কন, আমি একটা শব্দ। আমি কি কখনো চুপচাপ থাকতে পারি বলেন? সঞ্জিত সাহের পেছনে আমি লাগবো না, কে লাগবে? সঞ্জিত সাথে আমার রাজকে লুকাইছে, রাজের মার পেছনে লাগবে না, আমি না লাগলে কে লাগবে? তো এতদিন আমি নিউজ করিনি, ঠিক আছে, তার মানে এই না যে আমি সঞ্জিত সাহাকে ছেড়ে দিয়েছি, আমার দুলাভাইকে ছেড়ে দিয়েছি। আমার দুলাভাই এত সুন্দর, রাজের দুলাভাই মানে তো আমার দুলাভাই। সঞ্জিত সাহা আসলে অনেক সুন্দর, আর এত সুন্দর দুলাভাইকে কেউ ছেড়ে দেয় বলেন? তাকে রাগাইতে আমার অনেক মজা লাগে। সঞ্জিত সাহা যখন রেগে যায়, তার চোখগুলা বড় বড় হয়ে যায়, আর চেহারা একদম লাল হয়ে যায়, লাল টমেটোর মতো। আর আমার লাল টমেটো অনেক মজা লাগে, বিশ্বাস করেন। রাজের দুলাভাই যখন রেগে যায়, চেহারা পুরো লাল টকটকে হয়ে যায়, আর আমার লাল টকটকে চেহারা অনেক মজা লাগে। আমি সবসময় তার, রাজের দুলাভাইয়ের চেহারা দেখতে চাই এরকম লাল টুকটুকে হয়ে থাকবে, আর আমি পেছন থেকে বলবো আমি কিন্তু আছি, সঞ্জিত সাহা। আর রাজের মাকে বলতে চাই, আমার রাজকে যতদিন আমি না পাবো ততদিন নিউজ স্টপ হবে না। আমি এক সপ্তাহ মতো অসুস্থ ছিলাম, বাট আমি মরে যাই নাই। যতদিন বেঁচে আছি ততদিন তো রাজের মার পেছনও ছাড়ছি না, আর সঞ্জিত সাহার পেছনও ছাড়বো না। এটা আমার প্রমিস সঞ্জিত সাহাকে। আচ্ছা, আপনি যে এই রাজকে নিয়ে এত কথা বললেন, রাজের পক্ষ থেকে কোন ধরনের প্রতিশ্রুতি আপনি পেয়েছিলেন যে যার কারণে আপনি এই কর্মকাণ্ডগুলো করছেন? রাজের পক্ষ থেকে পেয়েছিলাম, রাজ বুকে হাত দিয়ে বলেছিল, আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না। এই বুকের মাঝখানে কি থাকে? বুকের মাঝখানে কোরআন শরীফ থাকে আমাদের মুসলিমদের ক্ষেত্রে। আর হিন্দু ধর্মে আমি বলবো, হিন্দু মুসলিম কথা না, কথা হচ্ছে এই বুকের ভেতরে মানুষের স্পন্দন, একটা আত্মা থাকে, একটা মানুষের শরীর। আমার কিন্তু সবাই, আমাদের এই শরীরটা কিন্তু অনেক দামি। আমাদের জীবনের সবকিছু থেকে দামি হচ্ছে আমার শরীর, আমার স্পন্দন, আমার আত্মা। সেটাকে স্পর্শ করে আমার রাজ বলেছে,
তোমাকে ছেড়ে আমি কখনই যাব না। আর তখনই আমি ভেবে নিয়েছি রাজ আমাকে অনেক ভালোবাসে, এর জন্য তো আমি রাজের পেছন ছাড়তেছি না। যে ছেলে নিজের শরীর নিজের আত্মাকে শপথ করে বলে আমি তোমাকে ছাড়বো না, তোমাকে ছেড়ে যাব না, আমি কি করে বুঝতে পারবো যে রাজ আমাকে ছেড়ে চলে যাবে? আর যে ছেলে আমাকে ছেড়ে যাবে না তার পেছন ছাড়ছি না, তাকে ভালোবাসি ভালোবাসি 100 বার ভালোবাসি, 1000 বার ভালোবাসি। আমি মরে যাওয়ার আগ পর্যন্ত রাজ 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 বলে যাব। আর সন্দীপ সাহা সন্দীপ সাহা বলবো, সন্দীপ সাহা তুমি পারবা না আমার রাজকে আমার কাছে দূরে রেখে, কারণ তোমার লাল চেহারা তো দেখতেই হবে। তুমি রেগে যাবে না, আমি যতদিন থাকবো ততদিন তুমি রেগে যাবা, আর ততদিন আমার মজা লাগবে। আচ্ছা, পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা আপনি পেয়েছেন কিনা আপনার নিজের পরিবারের পক্ষ থেকে? না না, আমার ফ্যামিলি কখনই সাপোর্ট করে নাই। কারণ হচ্ছে আমি মুসলিম মেয়ে, রাজ হিন্দু ছেলে, আর মুসলিম মেয়ের হিন্দু ছেলে বিয়েতে অবশ্যই আমার বাবা মা মেনে নিবে না। আর নিবে না বলেই তো আজকে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে আমার বাবা। কিন্তু আমি কি মরে গেছি? আমি তো মরে যাইনি, আমি সুস্থ আছি। আমি কখনো মরতেই পারি না। আমার রাজকে ছেড়ে তো আমি মারা যাব না, মরা গেলে রাজের বুকেই মারা যাব। আচ্ছা, আপনি বলছেন যে আপনার পরিবার আপনাকে বাসা থেকে বের করে দিয়েছে, আপনি কোথায় থাকতেছেন এখন? আমি একটা বাসা ভাড়া নিয়েছি। আমি কিছুদিন আমি আমার একটা ফ্রেন্ডের বাসা ছিলাম, তারপর এখন আমি একটা বাসা ভাড়া নিয়েছি, ওইখানে থাকি। আচ্ছা, রাজকে পাওয়ার জন্য আপনি অনেক কষ্ট করছেন, আমরা যেটা সোশ্যাল মিডিয়াতে দেখছি। আসলে রাজ এখন কোথায় আছে আপনার কি ধারণা? রাজ সবসময় আমার স্বপ্নের মাঝে আছে, রাজ সবসময় আমার স্পন্দে আছে, আমার প্রতি নিঃশ্বাসে আছে। কিন্তু রাজ বর্তমান কোথায় আছে আমি সেটা জানি না, কারণ সঞ্জিত সাহা তো লুকায়া ফেলছে আমার রাজকে। আচ্ছা, কিন্তু আমি সঞ্জিত সাহাকে বলতে চাই, সঞ্জিত সাহা তুমি রাজকে লুকিয়ে রেখো না, আমি রাজকে ছাড়া বাঁচবো না, প্লিজ তুমি আমার রাজকে দিয়ে দাও। আচ্ছা, এখন আপনার কাছে একটু জানতে চাই যে রাজের পরিবার থেকে আপনাকে কি বলেছে? আমরা একটু সুন্দর করে একটু গঠনমূলক আলোচনা করতে চাই। সুন্দর করে আপনি প্রশ্নের উত্তরগুলো দিবেন যে রাজের পরিবারের পক্ষ থেকে আপনাকে কি বলা হয়েছে। রাজের ফ্যামিলি এখন পর্যন্ত আমার সাথে কোনো কথা বলেনি। আমি রাজের মার বাসায় যখন 2 দিন গিয়েছিলাম, তখন এলাকার কিছু ছেলে পেলে এসেছিল, এসে জিজ্ঞেস করছিল আপু আসলে সমাধানটা কিভাবে করা যায়। তা আমি বলেছি ভাইয়া কিভাবে করা যায় আমি তো জানি না। আমাকে বলছিল কোনো টাকা পয়সা মানে 10 থেকে 20 লাখ টাকা দিলে হবে। আমি বললাম যে রাজের মা আমার টাকা দিয়ে মানে আমার সম্মান, রাজের ভালোবাসা টাকা দিয়ে কিনতে চায়। রাজের মাও তো একটা নারী মহিলা, রাজের বোনও তো আছে, দুইটা বোন আছে না। তো আজকে রাজের বড় বোনের তো বিয়ে হয়েছে সন্দীপ সাহার সাথে, আর ছোট যে বোনটাও তো এখনো বিয়ে হয়নি। তো 2 মাস যদি রাজের বোনকে কেউ এরকম ভালোবাসি ভালোবাসি বলে মানে ফাকিং করে ছেড়ে দিত, তখন রাজের মা কি বলতে পারতো যে আমাকে 20 লাখ টাকা দিলে আমার মাইয়ার সম্মান ফিরে আসবে? তো যেখানে রাজের বোনের সম্মান আসবে না, সেখানে আমার সম্মান কেমনে কিনতে চায় রাজের মা? এই প্রশ্ন আমার রাজের মাকে, যে আপনি একজন নারী, আপনার ঘরে 2টা মেয়ে আছে, অ্যাক্সিডেন্ট যদি কেউ জানতো অ্যাক্সিডেন্ট করতো না। আমি যে জানতাম রাজের ফ্যামিলি এরকম, রাজের কোন ফ্যামিলির, রাজের সমাজ আমি যদি টোটাল জানতে পারতাম, আমি কখনো রাজের লাইফে আসতাম না। আর যখন আমি রাজের লাইফে চলে আসছি তখন ব্যাক করার অপশন আমার নাই, অথচ রাজের মা টাকার বিনিময়ে আমার সম্মান কিনতে চায়। বাট আমি তো রাজের মাকে আমার সম্মান বিক্রি করব না। এর জন্য আমি বলেছি রাজের মাকে আমি তো রাজকে ছাড়বো না, কখনই রাজকে ছাড়বো না। আমি যতদিন বেঁচে আছি ততদিন রাজ শুধু আমার। আমি যতগুলো নিউজ করেছি, কয়টা নিউজ তার অফ করবে? শত শত বাংলাদেশের বাইরেও আমার নিউজ প্রচার হয়েছে। এত এত নিউজ সন্দীপ সাহা কিন্তু ডিলিট করতে পারবে না। তার মানে কি, এই যে নিউজগুলো হয়েছে মানুষ মরে যাবে, মানুষের নিউজ কিন্তু থেকে যায়। তো আমি যে নিউজগুলো করেছি, রাজ কি কোনো ভালো ফ্যামিলিতে মেয়ে বিয়ে করতে পারবে? কারণ ছেলে হোক মেয়ে হোক,
তার ক্যারেক্টার যদি কেউ জেনে যায়, সমাজের মানুষ তো জেনে গেছে রাজ কি করেছে আমার সাথে। আমি রাজকে ভালোবাসছি, রাজ আমাকে ভালোবাসে, রাজের ফ্যামিলি রাজের সাথে কি কি করেছে, আমার সাথে কি কি করেছে, সমাজের মানুষ জেনে গেছে। তো আমি বলবো কোনো ভালো ফ্যামিলির মেয়ে রাজকে বিয়ে দিবে না, কারণ রাজ আমার সাথে যা করেছে এরপরে অন্য একটা মেয়ে কিভাবে তার ফ্যামিলি তার বাবা মা বিয়ে দিবে বলতে পারেন। যেহেতু রাজের সাথে আমার ফিজিক্যাল রিলেশন, প্রেম ভালোবাসা হয়েছে, তার ফ্যামিলি ছেলেকে জোর করে আটকিয়ে রেখেছে, এটা যদি কোনো সমাজের ফ্যামিলির মানুষ শুনে, পারবে কেউ জেনে শুনে এরকম একটা ফ্যামিলিতে এরকম একটা ছেলের কাছে তার মেয়েকে বিয়ে দিবে? যেহেতু বিয়েটা আমি অপশনটা স্টপ করেছি, সেহেতু আমি বলবো আমি তো আমার জায়গা ছাড়ছি না, আমি যতদিন বেঁচে আছি রাজের কাছেই থাকবো। আচ্ছা, এই যে আপনি যে কাজগুলো করছেন, যে পদক্ষেপগুলো নিচ্ছেন, সামাজিকভাবে মানুষ আপনাকে কি সহযোগিতা করছে? আপনি কি দেখছেন সোশ্যাল মিডিয়াতে তো আপনাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন স্পেসিফিক? আপনি যদি একটু আপনার ফেসবুকে যারা লেখালেখি করে সেটাতে আপনি দেখেন কিনা? আচ্ছা, সমাজের মানুষের জায়গা থেকে আমি যদি বলতে চাই, আপনি প্রত্যেকটা মানুষের কিন্তু এক পক্ষ ভালোবাসবে, এক পক্ষ ভালোবাসবে না। আমাকে যে সবারই ভালোবাসতে হবে, সবাই আমাকে ভালো বলতে হবে, এটা তো কোনো কথা না। কেউ, কারণ মানুষের মন এক একজনের এক এক রকমের, এক একটা চিন্তা ভাবনা, এক একটা মন মানসিকতা, এক একটা মানুষের ব্যাকগ্রাউন্ড এক এক রকমের হয়। তো সেই জায়গা থেকে কেউ আমাকে ভালোভাবে দেখবে, কেউ খারাপভাবে দেখবে। তবে আমি বলবো, আমাকে যদি নেগেটিভও কেউ চিন্তা করে, সেটাও কিন্তু প্রচার হচ্ছে। আমি তো এটাই চাইছি, সমাজের কাছে নেগেটিভ হোক পজিটিভ হোক প্রচার হতেই হবে। কারণ আমি যাকে ভালোবাসি সেই বিখ্যাত রাজের চেহারা সমাজকে জানাতে চাইছি, রাজের মার চেহারা। আর আমার যে দুল্লা ভাই সঞ্জিত সাহা, হ্যান্ডসাম বয়, তার চেহারাটা সমাজের কাছে দেখাইতে চাইছি, যে সারা জীবন এই সঞ্জিত সাহার চেহারা বাংলাদেশের মানুষ দেখবে, যখন এই নিউজে যাবে তখনই বলবে এই সঞ্জিত সাহাটা কে, এই রাজের মাটা কে। তাদের ছবিটা তো আমি প্রচার করেই দিয়েছি। সো সমাজের মানুষ নেগেটিভ হোক পজিটিভ হোক, প্রচার ইম্পর্টেন্ট। আমার প্রচার দরকার ছিল সমাজের কাছে, রাজের মার ফ্যামিলিকে আমি প্রচার করে দিয়েছি। সো সমাজের মানুষের কাছ থেকে আমি অবশ্যই অনেক ভালোবাসা পেয়েছি, যে ভালোবাসা আর 10 জন পায় না। সবার ভাগ্যে সবকিছু আসে না, যেগুলো বাংলাদেশের পাবলিক আমাকে দিয়েছে। তো আমি বলবো বাংলাদেশের পাবলিকের কাছ থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি, নেগেটিভ হোক পজিটিভ হোক, পাওয়াটা ইম্পর্টেন্ট। আমি যদি ভালোবাসা পাইতে পারি, অবশ্যই ঘৃণা আমার পাওয়ার যোগ্য। আমি বলবো ভালোবাসা দাও, ঘৃণা করো, ঘৃণার মাঝেই ভালোবাসার জন্ম হয়। আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, একটু যদি জানতে চাই যে আইনিভাবে কোনো কার্যক্রম আপনি হাতে নিয়েছেন কিনা? যে দেশে তো একটা রাষ্ট্রে একটা আইন আছে, আইনের মাধ্যমে সংবিধান আছে, সংবিধানের মাধ্যমে দেশ চলে। আপনি কি শুধু সোশ্যাল মিডিয়াতে কথা বলেই বেড়ান, নাকি আইনের ব্যাপারে কোনো আইনের কোনো সহায়তা আশ্রয় নিয়েছেন আপনি? হ্যাঁ, আমি যখন থানায় গিয়েছিলাম, হাজারীবাগ থানা, সাইফুল স্যার ইনচার্জ যিনি, ওনার কাছে আমি আমার লাভ হিস্টোরি জানিয়েছিলাম, আমার সাথে কারা কারা ক্রাইম করছে, ভিলেন কারা, আমি সব কিছু বলেছি। সব কিছু বলার মাঝেও আমি কিন্তু থানার কাছ থেকে, সাইফুল স্যার ওনার কাছ থেকে, ইনচার্জ যিনি হাজারীবাগ থানা, ওইখানে কোনো হেল্প পাই নাই। এবং আমি যদি কোর্টের কথা বলি, কোর্ট থেকে আমি হেল্প পেয়েছি, মামলা আমার নিয়েছে কোর্টে, মামলা এখন তদন্তে আছে, তদন্ত হওয়ার পর একটা রেজাল্ট আসবে। কিন্তু আমি চাচ্ছি আমার অধিকার পেতে, আমি কোনো বিচার চাই না, আমি চাই আমার অধিকার। সেটা কিরকম অধিকার? মানে মানে যদি আপনি কি রাজকি লাগবে এরকম কিছু, নাকি আপনাকে কিছু টাকা পয়সা দিয়ে যদি মীমাংসা করতে চায়? ভাইয়া আমি কিন্তু আগে বলেছি, টাকার বিনিময়ে আমার রাজকে, আমার ভালোবাসাকে আমি রাজের মার কাছে আর সঞ্জিত সাহার কাছে বিক্রি করব না। আমি বিক্রি করলে তো সঞ্জিত সাহার লাল চেহারা দেখতে পারবো না, যে রেগে গেছে পুরো ফেস লাল হয়ে যায় না। আমি যদি রাজকে বিক্রি করে দেই টাকার বিনিময়ে আমার ভালোবাসা, তাহলে তখন তো সঞ্জিত সাহা রেগে যাবে না, তখন সঞ্জিত সাহা হা হা করে হাসবে। কিন্তু আমি তো চাই না সঞ্জিত সাহা হাসবে, আমি চাই সঞ্জিত সাহা সবসময় রেগে যাক। সঞ্জিত সাহাকে রাগে তো আমার অনেক মজা লাগে।
এই সঞ্জীব শাহ কি আপনি সরাসরি দেখেছেন? আল্লাহ, কেন দেখবো না? আমি তো আমার রাজের দুলা ভাই, মানে আমার দুলা ভাই এই সঞ্জিত শাহকে আমি অনেকবার দেখেছি। ও না অনেক সুন্দর, জাস্ট ওয়াও। আচ্ছা, একটু জানতে চাই, এই সামাজিক মাধ্যমে দেখলাম যে আপনি একজন আইনজীবীকে কটাক্ষ করে কথা বলেছেন, এবং এইটা কেন, এবং সে কে এবং কেন তার বিরুদ্ধে কথা ওই বলেন? যে অ্যাডভোকেট আনোয়ার, আমি যতটুকু জানি ওই অ্যাডভোকেট নাম আনোয়ার, এবং উনি হচ্ছে হাইকোর্টের একজন উকিল। আমি এটা নোটিশ পাই নাই, আমি শুনেছি একটা যে কোনো ফেসবুক পেজে আমি দেখেছি যে নূপুরের নামে এবং আমাকে নিয়ে যারা নিউজ করেছে তাদের নামে নাকি নোটিশ আসবে আইনগতভাবে। তো আমার কথা, আমার নিউজ যে সাংবাদিক ভাইয়ারা নিয়েছে তারা তাদের দায়িত্ব পালন করেছে, কারণ একজন সাংবাদিকের দায়িত্ব হচ্ছে নেগেটিভ হোক পজিটিভ হোক আমি প্রচার করব। সাংবাদিক সেটা ছোট হোক বড় হোক, সাংবাদিক। আমার নিউজ কিন্তু কোনো ইউটিউবার নিউজ প্রচার করে নাই। আমি বলবো ইউটিউবার ছাড়া বাংলাদেশ প্রতিদিন, মানব জমিন, কালের কণ্ঠ, চ্যানেল আই, আর টিভি, এইরকম চ্যানেলে আমার নিউজ প্রচার হয়েছে। তো এখন কি বলবেন তারা কোনো রিপোর্টার না? অবশ্যই তারা রিপোর্টার। তাদের পাশাপাশি ইউটিউবার যতগুলো নিউজ ভাইয়ার আছে সবাই প্রচার করেছে, কারণ এটা একটা নিউজ, আর নিউজ আমি প্রচার করবো, এটা সাংবাদিকের একটা দায়িত্ব পড়ে। সো আমি বলবো সাংবাদিক যদি একটা নিউজ প্রচার করতে যায়, এখানে যদি হাইকোর্ট থেকে বলা হয় সব ইউটিউবার ভাইয়ারা সাংবাদিক নামে নূপুরে নিউজ প্রচার করতেছে, আরে ভাই আমি সেই অ্যাডভোকেটকে বলতে চাই যারা ইউটিউবার তারাও কিন্তু সাংবাদিক, যারা ইউটিউবার তারাও সাংবাদিক। যে আমি বলবো সাধারণ একটা, আমি একজন নূপুর, আজকে আমি যদি ফেসবুকে একটা জিনিস প্রচার করি তাহলে আমি বলবো আমি সাংবাদিক, কারণ যে নিউজ প্রচার করে তাকেই সাংবাদিক বলা হয়। সে কোনো বিখ্যাত চ্যানেলে হোক, সে কোনো সাধারণ ব্যক্তিগত চ্যানেলে হোক, নিউজ তো নিউজই হয়। সেটা কোনো বিখ্যাত চ্যানেল হোক, সেটা কোনো নিজের পার্সোনাল চ্যানেল হোক, নিউজ তো নিউজই। তার মানে কি সাংবাদিকের কর্মই হচ্ছে একটা ঘটনা পাবলিকের কাছে পৌঁছানো। তো এইটা যদি কোনো সাংবাদিক ভাই করে থাকে তাহলে হাইকোর্ট থেকে কেন বলবে সাংবাদিকের পরিচয় দিয়ে নিউজ প্রচার করে? আমি তো বলবো যারা ইউটিউবার তারাই হচ্ছে প্রকৃত নিউজ রিপোর্টার, কারণ তারা র ভিডিও ফুটেজ তারা প্রচার করে। তো আমি বলবো যারা র ফুটেজ প্রচার করে তারাই হচ্ছে প্রকৃত নিউজ রিপোর্টার, কারণ তারা তো যেটা দেখছে সেটাই তারা ছাড়ছে। তা আমি তাদেরকে কেন বলবো না তারা রিপোর্টার না? আচ্ছা গেল রিপোর্টারের কথা গেল, এখন আসেন আমার অশ্লীল কাপড় পরার জন্য হাইকোর্ট থেকে বলেছিল আমি নাকি দেশে অনেক ঝামেলা করতেছি, পাবলিক নাকি আমার নিউজ দেখতেই পারে না, অথচ মিলিয়ন পর মিলিয়ন ভিউ হচ্ছে আমার। তো আমি বলবো যেখানে মিলিয়ন মিলিয়ন ভিউ হয় সেখানে আমি মানে বাজে কাপড় পরেছি, তখনই আমি বলছি ওকে ফাইন। যদি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের পাবলিক আমার কাপড় নিয়ে যদি আপনাদের অনেক সমস্যা হয়, তারপর আমি বলছি প্রেস ক্লাবে যে আমি হাইকোর্টে উকিলের নামে বলেছি আপনি তো নোটিশ পাঠাতে চাইছেন আমার ড্রেস নিয়ে, ওকে ফাইন। আমি আজকের পর থেকে যতবার নিউজ প্রচার করব ততবার আমি কিন্তু ভালো ড্রেস পরে নিউজ করব, এবং ওর পর থেকে কিন্তু আমি যতগুলো নিউজ করছি আমি ভালো ড্রেস পরে নিউজ করেছি। তো আমার ড্রেসের ঝামেলা চলে গেছে, ফাইন। আমি কিন্তু এখনো কোনো নোটিশ পাইনি, অথচ আমি একটা ফেসবুকে পেজে দেখেছি যে হাইকোর্ট থেকে আনোয়ার নামে একজন, আমার ড্রেস নিয়ে তার প্রবলেম, ইউটিউবার ভাইয়াদের নিয়ে তার প্রবলেম। তো আমার প্রশ্ন, আপনাদের সাংবাদিকদের নিয়ে প্রবলেম, আমার ড্রেস নিয়ে প্রবলেম, অথচ আমি বাংলাদেশের নাগরিক, আমি একজন মুসলিম মেয়ে, আমার সাথে যে ছেলে প্রতারণা করার সুযোগ পাচ্ছে, তাকে যে হেল্প করছে তার বাবা মা, রাজের দুলা ভাই সঞ্জিত সাহা, রাজের মা আমার সাথে যে প্রতারণা করতেছে, এই যে ক্রাইম করতেছে, এদেরকে নিয়ে তো কোনো কথা বললো না উকিলে। কেন? একজন উকিলের কি দায়িত্ব শুধু কাপড় চোপড় নিয়ে? আমার কাপড় নিয়ে উকিলের মাথা ব্যথা, অথচ আমি যে প্রতারণার শিকার হচ্ছি, আমি যে কোনো বিচার পাচ্ছি না। রাজের মাঝে চুপ করে বসে আছে, সঞ্জিত সাহা যে চুপ করে বসে আছে, এটা নিয়ে কি একটা নোটিশ পাঠানো হয়েছিল? রাজের মাকে পাঠানো হয়েছিল, সঞ্জিত শাহকে নিয়ে কোনো উকিল কথা বলছে না। সঞ্জিত শাহর মা মানে শাশুড়ি, রাজের মাকে নিয়ে কোনো কথা বলা হচ্ছে না। রাজের মা এখন কেন চুপ করে আছে? রাজ এখন পর্যন্ত লাপাত্তা কেন? রাজ কই আছে? এ নিয়ে কি হাইকোর্টের উকিল কি কোনো কথা বলেছে? কোনো কথা বলে নাই। তো আমি বলবো বাংলাদেশে
এই বাংলাদেশে পুলিশ বলেন, উকিল বলেন, তারা কি তাদের জায়গা থেকে কোনো কাজ করেছে? কোনো কাজ করে নাই। আজকে আমি পরপর দুইবার থানায় আমি অভিযোগ করছি, আমার জন্য একটা পুলিশও আসে নাই, আমার জন্য একটা পুলিশ আসে নাই। তার মানে কি থানা থেকে আমি কোনো বিচার পাই নাই? আর হাইকোর্টের উকিল, বাংলাদেশের শ্রেষ্ঠ আদালত, সেই শ্রেষ্ঠ আদালতে একজন হাইকোর্টের উকিলের পেশাগত যোগ্যতা থেকে সে আমার কাপড় নিয়ে মানে বলেছে আমি অশ্লীলতা ছড়াচ্ছি সমাজে, অথচ ওই উকিল কি একবারও বলতে পারবে যে আমার সাথে যারা প্রতারণা করছে তাদেরকে নিয়ে কোনো নিউজ করছে, তাদেরকে কোনো নোটিশ পাঠানো হয়েছে? কোনো নোটিশ পাঠানো। তার মানে কি একজন হাইকোর্টের উকিল তার জায়গা থেকে তার দায়িত্ব পালন করে নাই। এই যে দায়িত্ব পালন করলো না, আমার ড্রেস নিয়ে মরে যাচ্ছে, আমার সাংবাদিক ভাইরা নিউজ প্রচার করছে সেটা নিয়ে মরে যাচ্ছে, অথচ আমি যে প্রতারণা শিকারছি এটা নিয়ে কেন মরলো না? এর পেছনে কার হাত আছে? আমি তো অবশ্যই বলবো সঞ্জিত শাহর হাত আছে, কারণ সঞ্জিত শাহর ওয়াইফ হাইকোর্টের লয়ার। আমি যতটুকু জানি রাজের বড় বোন হাইকোর্টের লয়ার। তো এই লয়ার বুঝেন না, সব রহনের হোগা এক। আচ্ছা, রাজের বড় বোন অ্যাডভোকেট হাইকোর্টের, ওই বেটাও যার নাম কি আনোয়ারও হাইকোর্টের অ্যাডভোকেট। তো আমি বলবো এই যে উকিলে যে আমার ড্রেস নিয়ে কথা বললো, সাংবাদিক নিয়ে কথা বললো, অথচ রাজের ফ্যামিলি নিয়ে কোনো কথা বলে নাই, তার মানে কি ধরে নিব? অবশ্যই সঞ্জিত শাহর হাত আছে পেছনে, সঞ্জিত শাহর ওয়াইফের হাত আছে। তো আমি বলবো কোনো লাভ নাই, আমার সাথে আপনারা যত কিছু করেন না কেন আমি আমার জায়গা থেকে সরবো না। আমার যতটুকু যা করা লাগে, আমি তো আমার ফ্যামিলি ছাড়ছি রাজের জন্য। আমি যদি আমার বাপ মারে ছাড়তে পারি রাজের জন্য, বাংলাদেশে প্রত্যেকটা নাগরিক বলেন, রাজের মা বলেন, রাজের দুলাভাই বলেন, সবাইকে আমি দেখে ছাড়বো। কাউকে ছাড় দিয়ে আমি কথা বলবো না। আমি ভুলে গেছি আমার ফ্যামিলিকে, আমি ভুলে গেছি রাজের ফ্যামিলিকে। এখন শুধু আমি রাজকে চিনি, আমাকে চিনি। সো আমি যদি রাজের দুলাভাইকে বলে থাকি যে আমি যতদিন বেঁচে আছি রাজের দুলাভাই কখনোই আমার কাছে রাজকে রাখতে পারবে না, কারণ আমি জানি আমি যদি রাজকে ভালোবাসতে জানি, রাজকে কিভাবে আমার আনতে হবে সেটা আমি ভালো করে জানি। একটা নারী যখন হিংস্র হয়, নারী হিংস্রতা কত ভয়ঙ্কর হয় সঞ্জিত শাহ জানে না। সঞ্জিত শাহ সেটাই জানবে। ও মনে করছে আমি এতদিন চুপ করে ছিলাম, আমি সব কিছু স্টপ করে দিয়েছি, আমি চুপচাপ বসে আছি। নো, আমি পেছনে কোন বাল ফালাইতেছি সঞ্জিত শাহ এখন বুঝবো। আচ্ছা যাই হোক, আমরা ওইভাবে না বলি, আমি এইভাবেই বলবো। আমি এখন কাউকে চিনি না, আমি কাউকে চিনি না, কারণ আমার বাপ মা আজকে সঞ্জিত শাহর জন্য, রাজের মার জন্য আমাকে বাসা থেকে বের করছে। আমি কেন সঞ্জিত শাহর চিনতে যাব? আমি কেন রাজের মাকে চিনতে যাব? যারা আমার সম্মান দেয় নাই, আমাকে মূল্যায়ন করে নাই, আমার রাজের সম্পর্ককে মূল্যায়ন করে নাই, আমার কাছে আমার রাজের সরাই রাখছে, তাদেরকে আমি কোন স্বার্থে চিনতে যাবো? যারা টাকা দিয়ে আমার ইজ্জত কিনতে চায় তারা কি কোনো ভালো ফ্যামিলির? আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখলাম যে নিউজ হচ্ছে যে বা লেখালেখি হচ্ছে অভিনেত্রী নূপুর, আবার কেউ যারা এই আপনার মেইন স্ট্রিমে অভিনয় শিল্পী আছেন, অভিনয় শিল্পী, তারা বলছেন আসলে সে কোন জায়গার অভিনেত্রী। আচ্ছা, মানে এইটা তারা খুঁজে পায় না। আপনি কি বলবেন? আমি যদি মিডিয়ার কোনো আর্টিস্ট না হই তাহলে বাংলাদেশ প্রতিদিনকে প্রশ্ন করেন গিয়ে যে নূপুরকে কেন আপনারা অভিনেত্রী শিল্পী বলেছেন। আপনি চ্যানেল আইতে প্রশ্ন করেন গিয়া যে নূপুরকে কেন। আমি জনগণকে বলছি, কোনো সাংবাদিক ভাইকে বলবো না, আমি জনগণকে বলবো। আপনারা যারা বলেন আমি মিডিয়াতে আপনার নূপুরের ছবি দেখি নাই, নূপুরকে আমি চিনি না, তাহলে আপনি যদি এটা বলতে পারেন তাহলে আপনারা সাংবাদিকদের মানে চ্যানেলে না যান, আপনারা মানব জমিনে না যান, বাংলাদেশ প্রতিদিন আপনারা না যান, কালের কণ্ঠে আপনারা না যান। এখন তো ইন্টারনেটের যুগ, আপনারা ওই আমি যেরকম কথা বলতেছি আপনারা এরকম ভিডিও বানান চ্যানেল আইকে বলেন, কালের কণ্ঠরে বলেন, মানব জমিনে বলেন, আরটিভির বলেন যে আপনারা কেন নূপুরকে আর্টিস্ট বলেন। তারা অবশ্যই আপনাদের অ্যানসার দিয়ে দিবে। আমাকে নিয়ে বিখ্যাত পত্রিকা নিউজ হয়, আমাকে সবাই শিল্পী বলে, কেন বলে? এটা প্রশ্ন আপনারা তাদেরকে করেন, তখন আপনারা তাদের পক্ষ থেকে অ্যানসার অবশ্যই পাবেন। আর এই বৃষ্টিতে যে 2 টাকার দালাল আসছে না আর 5 টাকার খাঙ্কি আসছে না, এরা আমাকে বলে আমি নাকি মানে কোনো কাজই করি নাই। আমি যাদের কাজ করি তাদের নাম আমি এখন আমি আবার বলছি, আশরাফ শিশির মিডিয়াতে অনেক কাজ করে, চ্যানেলের কাজ করে। আশরাফ শিশির ওর ফিল্মে কাজ করছি, ফিল্মের নাম হচ্ছে আমরা একটা সিনেমা বানাবো। এই আশরাফ শিশিরে যা জিগান, না জিগাতে পারলে ফেসবুকে লাইভ করেন, ভিডিও বানান, আশরাফ শিশিরে জিগান আপনি কোন ডিরেক্টর, আপনার কোনো ছবি দেখছি কিনা, তখন ওই ডিরেক্টর আপনার উত্তর অবশ্যই দিব। আমি মাসুদ পথিকের ফিল্ম করছি মায়া দা লস্ট মাদার, এটা হচ্ছে অনুদানের ছবি, সরকারি গভর্নমেন্ট টাকা দিছে এই ছবিতে, সরকারের টাকা দিয়ে জনগণের টাকা দিয়ে আমি অভিনয় করছি, মায়া দা লস্ট মাদার।
2019-এ আমি মাসুদ পথিকের কাজ করছি। আপনারা ভিডিও বানা মাসুদ পথিককে জিজ্ঞেস করেন এই নূপুরকে গেল। শায়লা রহমান তিথি যুদ্ধ জয়ের কিশোর নায়কে আমি অভিনয় করছি। শায়লা রহমান তিথিরে জিজ্ঞেস করেন পরিচালক রে এই নারীকে। আপনারা সবাই এর উত্তর পেয়ে যাবেন। আমি তো 5 টাকা খাঙ্কির মতো কথা বলবো না। আমি তো নূপুরকে চিনি না। আমি যতগুলো পত্রিকার নাম বলছি, যতগুলো ডিরেক্টর নাম বলছি, তাদেরকে আপনারা নিউজের মাধ্যমে জানান আপনি কোন ডিরেক্টর, বলেন আমাকে। নূপুরকে তো আমরা চিনি না, তারা উত্তর দিবে। প্রত্যেকটা চ্যানেলে প্রত্যেকের আপনারা সাংবাদিকদের জিজ্ঞেস করেন, বাংলাদেশ প্রতিদিন জিজ্ঞেস করেন, আরে বাংলাদেশ প্রতিদিন ভাই কোন সাংবাদিক নূপুরে নিউজ করছেন, কেন আপনারা বলতেছেন নূপুর আর্টিস্ট? সেই উত্তর বাংলাদেশ প্রতিদিন আপনাদের দিবে, মানব জমিন আপনাদের উত্তর দিবে, আর টিভি আপনাদের উত্তর দিবে। আমি বলবো, আমি যতটুকু কথা বলেছি বাংলাদেশের পাবলিক অবশ্যই ক্লিয়ার হয়ে গেছেন। আমি সঞ্জিত শাহের মতো না পেছন থেকে ভিলেনগিরি করি। আমি রাজের মার মতো না চুপ করে থাইকা পুলিশের টাকা খাওয়ায়া ভিলেনগিরি করি। আমি ওপেনলি কথা কই। আমি গুলি করলে ওপেন গুলি করি, পেছন থেকে গুলি করি না। সেই কলিজা আমার আছে। আচ্ছা, আমরা আরেকটু যদি জানতে চাই যে দুইটা আপনার সিনেমার নাম বললেন, দুটোটাই হচ্ছে আর তিনটা বলছি ভাইয়া। আমরা একটা সিনেমা বানাবো মায়াদা লস্ট মাদার, যুদ্ধজয়ের কিশোর নায়ক। তিনটাই কি সরকারি অনুদানের সিনেমা? হ্যাঁ, তিনটাই সরকারি অনুদানের ছবি। আমি গল্প বেস আর্টিস্ট, আমি কোনো কমার্শিয়াল এবিসির কোনো কাজ করি। তবে আরেকটা কথা উত্তর দেই, এবিসি 1-2 টাকা দালাল বলছে আমি নাকি এবিসির সদস্য না। আর এই 2 টাকার দালাল তুই জানোস না যে 5টা মেন ক্যারেক্টার করতে হয় একটা আর্টিস্টের, তারপর গিয়ে এবিসির সদস্য হয়। আর যারা মেন ক্যারেক্টার ছাড়া আর্টিস্ট হয়েছে তারা নিয়ে নিয়ে অনেক কিছু করে, তারা এবিসির সদস্য শিল্পী সদস্যের কার্ড পায়। তো আমি নিয়ে বিজনেস শুয়ে কিন্তু ওই কার্ড আমি চাই নাই বলে আজকে তুই বেটা কইতে পারছস যে আমি নাকি এবিসির সদস্য না। তোরে কি জাজ মাল্টিমিডিয়া খোকন স্যার কইতে পারবো যে আমি আর্টিস্ট না? এবিসির যে সদস্য প্রোডিউসার খোকন, এই যে ইকবাল স্যার আছে প্রোডিউসার, ওরা যে জিজ্ঞেস করতো আমার ইকবাল স্যার চিনে কিনা। আমি যখন মাদার লস মাদার প্রতারণার শিকার হয়েছিলাম তখন আমি এবিসি যা কমপ্লেন দিছি, আমি সেন্সর বোর্ডে যা কমপ্লেন দিছি। আমাকে চিনে এমন কোনো লোক আছে বর্তমানে? এখন কি বিএনপিও নাই, আওয়ামী লীগও নাই। আমি যখন বিএনপির সময় কাজ করছি প্রত্যেকটা সচিব মন্ত্রী আমার চিনতো। তুমি কোন বাল? আচ্ছা, একটু বলতে চাই যে এই একজন ডিরেক্টর পরিচালক এই যে সরকারি অনুদানের সিনেমা করেছেন, তার বিরুদ্ধে আপনি একটা অভিযোগ এনেছেন। সেই অভিযোগটার বিষয়টা আসলে কি, কেন এনেছিলেন অভিযোগটা, এবং এটার অবস্থাটা কি? আচ্ছা, অবস্থা তো সাকসেস। আমি যখন 2019-এ মাদার লস্ট মাদার করি তখন আমার ক্যারেক্টার ছিল বীরঙ্গনা, এবং আমি 2014 সাল থেকে ফিল্ম করা শুরু করি। তখন আমি জাস্ট অ্যাক্টিং পাগল ছিলাম, যেরকম আমাকে বললে আমি দৌড়াইতাম অভিনয় করার জন্য। কিন্তু অভিনয় করার আগে সাইনিং থাকে, গল্প দেখতে হয়, ক্যারেক্টার নিয়ে আলোচনা করতে হয়, রিহার্সাল লাগে, ডিরেক্টরের সাথে জানতে হয়, অনেক কিছু সাবজেক্ট আছে যেগুলো আমি করি নাই বলেই ডিরেক্টর আমার সাথে প্রতারণা করতে পারছে। যেরকম দেখেন আমার মায়াদার লস্ট মাদার যে ফিল্মটা, এখানে মেন ক্যারেক্টার ছিল আপনার জ্যোতিকা জ্যোতি। তো জ্যোতিকা জ্যোতির বডি স্ট্রাকচার, গায়ের রং আমার সাথে ম্যাচ হয়। আমি একটা শর্ট ফিল্মে কাজ করতে গেছি, মাসুদ পথিকের প্রধান সহকারী পরিচালক, ওর নাম হচ্ছে আরিফ সিদ্দিকী ভাই আমাকে দেখেছে, দেখে বলে তুমি আমাদের ফিল্মে অ্যাক্টিং করতে পারো, তোমার ফিগারটা আমাদের ওই পোস্টারের সাথে যায়। পোস্টারটা হচ্ছে শিল্পী শাহাবুদ্দিন আহমেদের একটা হাতে দড়ি বাঁধা থাকে, ওই পোস্টারটা আমাকে দিয়ে করাইতে হবে। তো আমি যখন দেখলাম যে কোনো কাপড় নাই, শুধু পেটিকোট পরা, তখন আমি বলছি আমি কাজটা করবো না, কারণ মিডিয়াতে আমি নতুন আসছি, আমি এই ক্যারেক্টার করবো না। বাট আপনার ফেস্টিভ্যালে বিদেশে যে ছবিগুলো প্রচার হয়, বিজনেস হয়, তাদের সাথে আমার কথা হয়েছে, আমি তাদেরকে জিজ্ঞেস করছি এরকম একটা ক্যারেক্টার অনুদানের ছবি পাইছি, আপনি কি বলেন? তারা বলছে তুমি যদি ঠিকঠাক এটা করতে পারো এটা রেজাল্ট ভালো হবে। তো এই ক্যারেক্টারটা যে জ্যোতিকা জ্যোতির ছিল আমি জানতাম না। আমি যদি জানতাম এটা নায়িকার ক্যারেক্টার, এই পোস্টারটা নায়িকা হবে, বা এই যে ছবিটা শিল্পী শাহাবুদ্দিন আহমেদের পোস্টার বানাবে আমার দিয়া, আমি কখনই করতাম না। কারণ ওইখানে না আছে আমার চেহারা, না আছে ভালো পেমেন্ট, না আছে আমার নাম। আমি যদি একটা ক্যারেক্টার করি, এই ক্যারেক্টারের মূল্য হয়েছে 2 লাখ টাকা, অথচ আমি 1 টাকা পাই নাই মাসুদ পথিকের কাছে। আমি নাম পাই নাই, যে আমি আমার ক্রেডিটের নাম থাকবো না, আমার নাম নাই, আমার চেহারা নাই, আমার ভালো পেমেন্ট নাই। তো আমি কেন ক্যামেরার সামনে বীরঙ্গনা চরিত্র করব? এর জন্য আমি মিডিয়ায় সবার কাছে, পরিচালক হোক, ডিরেক্টর হোক, মানে ডিরেক্টর পরিচালক কি, তো আমি পরিচালক হোক, এবিসির যতগুলো প্রোডিউসার ছিল, সেন্সর বোর্ডে সচিব ছিল, ভাইস চেয়ারম্যান ছিল, সবাইকে আমি বলছি আমি যদি ক্যারেক্টার করে থাকি সেটা আমি বুঝবো না নায়িকা না সাইকা, আমি ক্যারেক্টার করছি, আমি আমার অধিকার চাই। কারণ আমার ছবি থাকবে না কেন, আমার চেহারা থাকবে না কেন?
আমি কাজ করছি, আমার চেয়ার থাকবো, আমার নাম থাকবো, আমার টাকা পাইতে হবে, কারণ এই কাজ যে কাজ করছে এই কাজের পেমেন্ট হচ্ছে আমাদের 2 লাখ টাকা। অথচ মাসুদ প্রতীক না দিচ্ছে নাম, না দিচ্ছে চেয়ার, কিছুই দেয় নাই। এই নিয়ে আমি মামলা করেছিলাম। পরে যখন সেন্সর বোর্ডে বলছে, সেন্সর বোর্ডে স্যাররা বলছে, সচিবরা বলছে যদি আপনার ক্যারেক্টার ইম্পর্টেন্ট হয় আমরা কাটবো না। তখন কি হয়েছে, মাসুদ প্রতীককে নোটিশ পাঠিয়েছে আপনার সেন্সর বোর্ড থেকে। তখন নোটিশ কি আসছে, যদি আপনি আপোষে না আসেন মেয়ের সাথে আমরা এই ফিল্ম আপনাদের চালাতে দিব না হলে। তখন মাসুদ প্রতীক আমার সাথে আপোষ আইতে বাধ্য হয়েছে, সাইনিং করে আপোষ করছে, প্লাস মিডিয়া সবার কাছে প্রচার করছে। ইয়েস, এই পোস্টার নূপুরের চেহারা, নূপুরের নাম, নূপুরের সবকিছু যাবে। এই নিয়ে একটা আলোচনা হয়েছিল, অনেক ঝামেলা হয়েছিল 2019-এ। এইটা হলো সাবজেক্ট যে আমি এই প্রতারণার শিকার হয়েছিলাম মাসুদ প্রতীকের কাছে। তবে ওটা কিন্তু আপাতত এখন ভালো একটা রেজাল্টে আসছে। এই তো। আচ্ছা, একটু যদি জানতে চাই, এই যে কাজগুলো করলেন, রাজকে নিয়ে এত কিছু আলোচনা সমালোচনার জন্ম দিলেন, সোশ্যাল মিডিয়াতে মোট কথা ভাইরাল হলেন, এখন কি মনে করেন আপনি ক্যারিয়ার ঠিক থাকবে? আপনাকে কেউ অভিনয় করতে ডাকবে? এটা কি মনে করেন আপনি? ভাই আমি একটা কথা বলি, আমার ছোটবেলায় খুবই ইচ্ছা ছিল মিডিয়াতে আমি ধুমসে কাজ করব, আমি বেস্ট অ্যাক্টর হব। তো যেহেতু আমি আমার একটা ফিল্ম হোক আর 100টা ফিল্ম হোক, আমি তো আমার নামটা করতে পারছি, পাবলিক তো আমাকে চিনতে পারছে, এটা আমার জন্য অনেক ভালো কিছু। তবে আমি আপাতত ব্যবসায়ী হতে চাই, সেটা কাপড়ের ব্যবসা করি বা খাবারের ব্যবসা করি, তো আমি বিজনেসম্যান হতে চাই। আমি কোনো এখন মিডিয়া আমাকে কাজ করতে হবে এরকম চিন্তা নাই। আর মিডিয়া আমাকে ডাকলো আর কে ডাকলো না সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না, কারণ আমি কাজ করতে গেলে আমি ডিরেক্টর দেখি, গল্প দেখি, চরিত্র দেখি, তারপর আমি কাজ করি। দেখেন 2014 থেকে আমি 3টা ফিল্ম করছি, অথচ আমি কিন্তু এখন কোনো আহামরি কাজ করছি না, কারণ আমি কম্প্রোমাইজ করে কাজ করি না। ঢাকায় আমার বাড়ি আছে, আমার বাপের বাড়ি আছে, বাপের বাড়ি বাদ দিয়ে আমার নিজের কিছু প্রপার্টি আছে, আমার ব্যবসা আছে। আমি কিসের জন্য মিডিয়ার পা ধরা বলবো স্যার আমার কাজ দেন? কোনো দরকার নাই। যে আমাকে কাজ দিবে আমার যোগ্যতা দেখে কাজ দিবে। আমার যদি ক্যারেক্টার পছন্দ হয় আমি কাজ করব, যদি পছন্দ না হয় কারো, যদি আমাকে পছন্দ না হয় কাজ করব না। কাজ করতেই হবে, আমার এরকম চিন্তা ভাবনা নাই। কাজ না করলে আমি মরে যাব না, থাকার জায়গা আছে, খাবারের জায়গা আছে। আর আমার ব্যবসা আমি প্রথমত এখন আপাতত আমি বিজনেসম্যান হতে চাই, ব্যবসা করতে চাই। আচ্ছা, একটু যদি আপনার কাছে জানতে চাই, সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, এটা আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই। কয়েকজনই ফেসবুকে পোস্ট দিয়েছে, যদি নূপুরের চুলটা আমাকে এনে দিতে পারো 5,000 টাকা দিব। হ্যাঁ, মানে আমি কি মিন করতে চাইছি আপনি বুঝছেন কিনা, যে একজন বলেছে যে নূপুরের চুল যদি কেউ নিয়ে আসো আমার কাছে আমি তাকে 5,000 টাকা দেবো। এটাকে আপনি কিভাবে দেখেন? যদি কারো সাধ্য থাকে তাহলে আইসা নিয়ে যান, ক্যামেরার সামনে এসে নিয়ে যাবে, আমি দেখতে চাই। তো কারো সাধ্য নেই, যেটা সাধ্য নেই সেটাকে কেন বলেন? আমার সাধ্য আছে আকাশ আর জমিন এক করার। আমি শিল্পপতি না, কিন্তু আমার কলিজার বুকের পাটা এমন যে আমি আকাশও ছুঁতে পারি, মাটিও ছুঁতে পারি। তো আমার মতো কলিজার পাটা যারা আছে তারাই সেন, আর যাদের নাই তারা চুপচাপ বসে থাকেন। যেটা করতে পারবে না সেটা নিয়ে কোনো আলোচনা হবে না। আচ্ছা, আর যারা আপনাকে নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবেন একদম সংক্ষেপে যদি? আচ্ছা, আমাকে নিয়ে যারা, আমি সাংবাদিক ভাইদের বলবো না, আমাকে নিয়ে অনেক পাবলিকস ভালো প্রচার করছে, নেগেটিভ পজিটিভ দুইটাই প্রচার করছে। আমি দুইটাকে ওয়েলকাম জানাই, কারণ প্রচার তো প্রচার, সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক। আমার তো প্রচার ছিল, আমি চেয়েছিলাম যে সমাজের মানুষ জানবে রাজকে, রাজের মাকে আর সঞ্জিত সাহাকে। আচ্ছা, এই আপনি আসলে কত টাকার মালিক? মানে আপনি যে বললেন আমার বাড়ি আছে, গাড়ি আছে। না না না, আমার গাড়ি নাই, সরি। আপনি বললেন না যে আমার প্রপার্টিজ আছে, গাড়ি আছে, আপনি আসলে কত টাকার মালিক? ভাই আমি কত টাকার মালিক সেটা বলবো না, তবে বেঁচে থাকার জন্য আমার কাছে মনে হয় একটা মানুষের বাড়ি সবার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বাড়ি, যে বাসা আমার আছে, যেরকম আমার বাবার বাসা তো আছেই, বাবা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, আমি কিন্তু এখন ভাড়া বাসায় থাকতেছি। তো আমার কথা হচ্ছে আমি ভাড়া বাসা থেকে আমার যে বাড়ি আছে সেই বাড়িটা আমি মানে তুলতেছিলাম, এখন শুধু ছাদ ঢালাই দেওয়া বাকি আর ফ্লোর ঢালাই দেওয়া বাকি। কিন্তু এই রাজের জন্য আমার না আছে বিজনেস, না হইলো আমার বাড়ি তোলা, আমার লাইফটা পুরাই শেষ রাজের জন্য, রাজের ফ্যামিলির জন্য। কিন্তু আমি বাসা করতে পারি না, আমার একটা বাড়ি আছে। আপনি কি নূপুর ইসলাম? না, নূপুর হোসেন রানী। নূপুর হোসেন রানী একজন অভিনেত্রী, সে কি ঠিকভাবে কর দেয়? কর কি? কর মানে আয়কর, মানে ট্যাক্স, সরকারকে ট্যাক্স দেয় কিনা? হ্যাঁ অবশ্যই, কারণ আমি গত 1 বছর হয়েছে আমার যে বাসাটা, এটা আমার নামে ছিল না, এটা আমার আম্মুর নামে। তো আম্মুর বাসাটা এখনো আম্মুর নামেই আছে, কিন্তু যখন আমি পানি বা আপনার কারেন্ট লাইনগুলো নিয়ে আসছি, তখন আমার
আমার নাম দিয়ে নিয়ে আসছি, এবং যে করের কথা বলছেন সরকারকে, ওই করটা অবশ্যই আমার নামেই যায়। আপনার সেই যে করের সেই টাকাটা দেন কি হিসাবে টাকাটা দেন আপনি? ওই যে আমার যে জমি, মানে আমার মাটির যে একটা জমি আছে, এই জমিটার জন্য কর দেওয়া হয়, প্রতি বছর 1000 টাকা করে দিতে হয়। আর যখন আমি পাকা বিল্ডিং করে ফেলবো তখন আপনার 2000 টাকা দিতে হবে। আপনি যে একজন ব্যবসায়ী, ব্যবসা করতে গেলে তো টিন সার্টিফিকেট লাগে, ট্রেড লাইসেন্স লাগে, সেইগুলো কি আপনি দেন কিনা? ভাই আমি নতুন, একদমই নতুন। আমি গত রোজার ঈদ থেকে আমি অনলাইনে কাপড়ের ব্যবসাটা শুরু করেছিলাম। এখন তো এই যে ঝামেলার জন্য আমি আমার বিজনেসটা করতে পারছি না, তবে আশা করি খুব তাড়াতাড়ি আমি বিজনেসটা আবার শুরু করব। আপনি যে বিজনেস শুরু করবেন, অনেক টাকার প্রয়োজন, সেই টাকার উৎস কোথা থেকে আপনার? এটা ভুল কথা, ব্যবসায়িক কাজের জন্য বেশি টাকা লাগে না, মেধা লাগে, পরিশ্রম লাগে। আমি মনে করেন 10টা শাড়ি 10টা 3 পিস নিয়ে অনলাইনে আমি সেল করতে পারবো, এটা আমার বিশ্বাস। আর যদি অনলাইন না পারি, কাঁধের ভেতরে গাঠিটা নিয়ে সারা ঢাকা শহর ঘুরে বলবো, আপা আছেন, আন্টি আছেন, কে শাড়ি নিয়ে, কে 3 পিস নিয়ে, প্লিজ নিয়ে নেন, ভালো কাপড়, আমি খুব ভালো সেল করতে পারি, এটা আমার বিশ্বাস। আমার কথা হচ্ছে, যদি আমি একটা কাজ করতে চাই, সেই কাজের প্রতি ভালোবাসা আর সততা থাকতে হবে। আমি বলবো আমার টাকা না থাক, আমি যদি দৌড়াইতে পারি, আমি যদি ঠিকঠাক সেল করতে পারি, ওইখান থেকে আমি ভালো ব্যবসা করে উঠতে পারবো। ব্যবসার কাজের জন্য কোটি কোটি টাকা লাগে না, লাখ টাকা লাগে না। ইচ্ছাটা ইম্পর্টেন্ট, সাহস ইম্পর্টেন্ট, মেধা, পরিশ্রম, আর কিছুই লাগে না। আচ্ছা, আপনি বলেছেন যে রাজকে না পেলে আমি বাঁচবো না এবং আমাকে রাজকে পেতেই হবে, এরকম একটা কথা বলেছেন, রাইট? সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে আমার রাজ কি লাগবে, এরকম বলছেন না? এরকমই তো বলছেন। আচ্ছা, মনে করেন আপনি রাজকে পেলেন না, তাহলে আর জীবনে কি বিয়ে করবেন না? মানে আমার কথাটা কি আপনি বুঝছেন নাকি? আপনার প্রশ্নের উত্তরটা আমি দিতাম, কিন্তু এখন দিলে রাজের দুর্লভে জেনে যাবে, রাজ জেনে যাবে, রাজের মা জেনে যাবে। এই উত্তরটা আমি আমার রাজকে যখন কাছে পাবো তখন এটা উত্তরটা দিব, আমি এখন বলবো না। আচ্ছা, আমি বলতে চাইছি এই কারণে যে মনে করেন রাজ মারা গেল, তখন আপনি কি করবেন? আপনি কি আর বিয়ে করবেন না? অসম্ভব, রাজ মারা যাবে না, রাজ আমাকে রেখে মরতেই পারে না। মানে এটা কেন বলেন? মানে হায়াত মৌত তো আপনার হাতে না, সেটা তো সৃষ্টিকর্তার হাতে। মনে করেন আজকে রাজ মরে গেল, তখন কি আপনি জীবনে আর বিয়ে করবেন? রাজ একদম নরম মনের একটা ছেলে, অনেক সফট ওর মন, কিন্তু ও নিজেকে এতটাই স্ট্রং ভাবে কন্ট্রোল করতে পারে, এটা আমি তো রাজের সাথে থাকছি, আমি জানি। রাজ যেমন একদম সফট মনের ছেলে, তার বিপরীত হচ্ছে অনেক স্ট্রং। মানে রাজ যখন যেটা চায় আমার মতো, ও সেটা করবেই। ও এমন একটা জিদে ছেলে, ও সহজে মারা যাবে না। ও যদি অনেক অসুস্থ হয়ে যায়, এরপর নিজেকে কন্ট্রোল করার সাধ্য রাজের আছে। রাজ মারা যাবে না, বিশ্বাস করি এটা। আচ্ছা, আমরা একবারে শেষ মুহূর্তে চলে আসছি। আমি যদি একটু বলি যে আসলে আপনি কি দেখে, মানে কি কারণে রাজের প্রতি মানে এত দুর্বল হলেন? মানে দেশে কি আর কোনো ছেলে নাই? কেন? রাজের, ওই যে বললাম না, রাজের একটা সফট মন আছে, আছে, এবং আমারও আছে। না না, সবার সবকিছু থাকে না। আমি বলি ভাইয়া, কথা হচ্ছে পৃথিবীতে অনেক সুন্দর আছে, অনেক মেধাবী আছে, অনেক কিছু আছে, কিন্তু চয়েস, ফিল অনেক ইম্পর্টেন্ট সাবজেক্ট। দেখবেন যে আমার সামনে অনেক মানে অনেক সুন্দর, মানে অ্যারাবিয়ানদের মধ্যে দেখতে একটা ছেলে দাঁড়ায় আছে, কিন্তু ওইখানে আমার ফিলিংস কাজ করে না। ফিলিংস কাজ করে কি রাজের জন্য। তার মানে কি শুধু আমার ক্ষেত্রে, এটা আপনাদের ক্ষেত্রেও হবে। দেখা যাবে যে আপনাকে একটা পুতুলের মতো মেয়ে পছন্দ করতেছে, কিন্তু তাকে আপনার ভালো লাগে না। ভালো লাগে কাকে? অন্য একটা মেয়েকে। তো ফিলিংস হলো মানুষের একটা অন্যরকম সাবজেক্ট, যে সাবজেক্ট সবার সাথে মেলানো যায় না। তো রাজ তো রাজই থাকবে, রাজের জায়গায় অন্য কেউ আসতে পারবে না। নাকি রাজের অনেক টাকা, আপনার সেই টাকা এবং রাজের বাড়ি এবং এই সম্পত্তি? ভাইয়া ভাইয়া, এই যে আপনি যেটা বলছেন রাজের অনেক টাকা, রাজের বাড়ি, আমি যখন রাজকে চিনতাম না, তখন আমি জানতাম না রাজ কোথায় থাকে। আমাকে রাজ বলে নাই, রাজের পুরো নামটা বলে নাই, রাজশেখর কর্মকার, রাজ বলে নাই আমাকে। এবং রাজকে যখন প্রথম প্রথম দেখতাম, একদম ভিলেনের মতো লাগতো। খোঁচা খোঁচা বড় দাড়ি, চুলগুলো লম্বা, কালো সানগ্লাস পরতো আর শার্ট পরতো, আর এইভাবে মানে গুন্ডারদের মতো হাঁটতো। ও তো লম্বা, একটু স্বাস্থ্য বেশি। তো আমি রাজকে বলতাম, রাজ তুমি কি গুন্ডামি করো? তোমাকে দেখলে তো ভিলেন ভিলেন লাগে। তো রাজ কিন্তু হাসতো, কোনো কথা বলতো না। তো দেখেন, যে ছেলে নিজেকে লুকাইছে, আমি কিভাবে জানবো যে রাজ কোথায় বা রাজের অবস্থান কি? আমি কিছুই জানতাম না। কখন জানতে পারছি? যখন রাজের বাসায় আমি গিয়েছি, 12 দিন থেকেছিলাম, তখন আমি জানতে পেরেছি। এর আগে কিন্তু আমি জানতাম না রাজের বাসা কোথায়, রাজের নাম কি, রাজের শিক্ষাগত যোগ্যতা কি, আমি কিছুই জানতাম না। আমি শুধু রাজকে রাজ জেনে রাজকে ভালোবাসছি। তো আমি যদি রাজের সাথে বেডে যাওয়ার আগে রাজকে শুধু রাজ দেখে আমি রাজ ভালোবাসি, রাজকে জেনেই আমি রাজের বেডে যা শুইছি, তার মানে কি আমি কিছু না জেনে রাজের কাছে গেছি। এখন যদি আমি এই যে রাজের সাথে চলতে চলতে আমি জানতে পারছি রাজ কোথায় থাকে, রাজ কি করে, রাজ শিক্ষাগত যোগ্যতা কি, আমি এটা মিথ্যা বলছি না।
দুনিয়ার সবাই আমাকে ভুল বুঝলেও রাজ আমাকে ভুল বুঝে না, কারণ রাজ কিন্তু জানতো, রাজ ভালো করে জানতো যে রাজ আমার সাথে মিথ্যা কথা বলে। রাজ কি করতো, আমি রাজকে এই প্রশ্ন করছি, রাজ তোমাকে দেখে তো মনে হয় না তুমি এই ফ্যামিলির ছেলে, তোমাকে দেখে মনে হয় তুমি একটা গুন্ডা পান্ডা। রাজ হাসতো তখন, কারণ কেন হাসতো দেখে না, রাজের মা জীবন বিশ্বাস করবে না এই কথাগুলো আমি জানি। সঞ্জিত শাহ বিশ্বাস করবে না, ভাববে আমি পাবলিসিটির জন্য কথাগুলো বলছি, বাট পাবলিসিটি না। পৃথিবীর সবাই মিথ্যা ভাবলো, রাজ মিথ্যা ভাববে না, কারণ রাজের সাথে তো সম্পর্কটা আমার। রাজকে যদি রাজের মা জিজ্ঞেস করে, সঞ্জিত শাহ জিজ্ঞেস করে, রাজ আমি যা বলছি মিথ্যা না সত্যি, রাজ কিছুই আমাকে বলতো না। তো যাকে আমি শুধু রাজ জেনে ভালোবাসছি, তো এখন রাজের ফ্যামিলি কে, রাজ শিক্ষাগত যোগ্যতা কি, আমি কি যদি এখন জানি আমি এখনকার রাজকে ছাড়বো? আমি কোনো পাবলিসিটির জন্য করি নাই, আমি রাজের কোনো সম্পদ দেখে রাজকে ভালোবাসি নাই। রাজকে যখন ভালোবাসছি, রাজকে যখন আমি দেখছি, শুধু রাজকে জেনেই ভালোবাসি, রাজের সম্পদ দেখে না। কারণ রাজ আমার কাছে কিছু না বলে সম্পর্ক করছে। রাজ হিন্দু কিনা, রাজের বাসা কোথায়, রাজ কি করে আমি কিছুই জানতাম না। তো এখন যারা বলছে রাজের সম্পদ দেখে ভালোবাসছে, এটা ভুল কথা। আচ্ছা, এই একটু সংক্ষেপে যদি বলি যে রাজের সাথে পরিচয়টা কিভাবে আপনার, কার মাধ্যমে? রাজের সাথে কোনো কারো মাধ্যমে না, পয়লা বৈশাখে একটা প্রোগ্রামে আমরা দেখা করি, সেখানে আমরা ড্রিঙ্কস করি, রাজও প্রতিদিন ড্রিঙ্কস করে, আমিও ড্রিঙ্কস করি, ওই ড্রিঙ্কসের জায়গা থেকে রাজের সাথে আমার পরিচয়। আচ্ছা, আপনি ফার্স্ট, আসলে আমি জানি না এটা আমার বলা ঠিক হবে কিনা, ফার্স্ট কিভাবে জানলেন যে রাজ হিন্দু না মুসলমান? এটা প্রথমে কি আপনি জানেন না, ওর নাম শুনেও বুঝেন না? বা আমি আপনাকে বলেছিলাম শুধু রাজ জানছি, রাজশেখর কর্মকার জানতাম না। আমি যদি জানতাম রাজশেখর কর্মকার, আমি তখনই তাকে সালাম দিতাম। বাট যেহেতু আমি জানি না, এটা মিথ্যা বলতে, রাজও জানে। আমি আবার সবার সামনে বলছি, এটা কিন্তু রাজ জানে। রাজ কখনই বলেনি রাজ কোথায় থাকে, রাজ কি করে, রাজের শিক্ষাগত যোগ্যতা কি, রাজের পুরো নাম কি, রাজ জানে। তো রাজ যদি জানতো, আমি মিথ্যা বলি নাই, এটা রাজের মা রাজকে জিজ্ঞেস করলে বুঝতে পারবে যে রাজ আমাকে সবকিছু বলেছিল কিনা। আমি রাজের কিছু না জেনে রাজকে ভালোবাসি। আচ্ছা, আপনি বলেছেন যে আপনি বারে তার সাথে পরিচয়, রাইট? হুম। আপনি কি নিয়মিত বারে যান? হুম। এটা আমাদের সমাজে বা আইনগতভাবে কতটুক সেফ মনে করেন, এবং এই বারে যাওয়া একজন নারী? আচ্ছা শোনেন, এই যে সমাজ বললেন, সমাজে কতটুকু পসিবল, বা এই যে সমাজ বলতেছেন না, আমাদের সমাজে না, শুধু সমাজ বাংলাদেশ না, সারা ওয়ার্ল্ডে অনেক কিছু হইতাছে, সবারটা কেউ জানে না, আমারটাই জানে, কারণ আমি তো অলরেডি সবাই চিনে আমাকে। এখন আমি যাই করি সবাই বলবো আমি এটা করছি, আমি ওইটা করছি। এখন কথা হয়েছে ভাই, আমি যদি রাজকে ভালোবাসি, বৈধভাবে ভালোবাসি, কোনো বাটপারি করে ভালোবাসি নাই। আচ্ছা গেল, আমি যদি মদ খাই, আমি যদি সারা ঢাকা শহরে আমি বিভিন্ন বারে যাই, আমি বৈধভাবে যাই, আমি লাইসেন্স করে মদ খাই। এখন অনেক পাবলিক আমাকে, গতকালকে আমি সেলিম ভাই নিউজে বলেছি, আমি লাইসেন্স দেখাইছি, এক পাবলিক বলছে পতিতা, ডান্স গার্ল, এভরি যে মেয়েগুলো থাকে আপনার বারে, ওরাও নাকি লাইসেন্স করে। আরে ভাই, লাইসেন্স হচ্ছে একটা বৈধভাবে মদ খাওয়া। যেন আমি অসুস্থ যদি হয়ে রাস্তায় পড়ে থাকি, কোনো পুলিশ যদি আমাকে হেল্প করে, সেই লাইসেন্সটা দেখলে আমাকে হয়রানি করবে না, কারণ আমি সরকারকে প্রতি বছর টাকা দিয়ে, কর দিয়ে মদ খাই। তো আমি যদি বৈধভাবে মদ খাই, এখানে কেন অন্য সব কথা বলা হয়? ভাই আমি তো যা করি বৈধভাবে করি, আমি তো অবৈধ কোনো কাজ করি নাই। আচ্ছা, একটা প্রসঙ্গগত একটা কথা আসছে, সম্পূর্ণ প্রশ্ন করি। আপনি বলছেন আপনি বারে গিয়ে মদ খান এবং আপনার লাইসেন্স আছে। একটা ড্রিঙ্কস করা লাইসেন্স হোল্ডার, তার মাসিক ইনকাম কত টাকা মানে থাকা দরকার এবং থাকতে হয়? আচ্ছা আমি বলি, এখন হচ্ছে মাসিক যে আয়টা, মদ খাইলে অনেক সময় মানুষ 1000 টাকা মদ খায়, 2 প্যাক খাইতে মন চায়, আমি 2 প্যাক 1200 টাকা খায় পয়সা পড়ছি। আবার অনেকে 5000 টাকাও খায়। এখন আয় যেটা হয়, যারা মদ খায় তারা কি করে, যারা মনে করে যে কাঠ খেলে, ওরা ভাই সারাদিন দোকানে কাম কাজ কইরা ওরা কাঠ খেলতে যায়, সংসার খরচ দেয় না। এখন ধরেন আমি 5000 টাকা কামাইছি, এখন 5000 টাকা আমি কাঠ খিলাইয়া পড়ছি, আমি 5000 টাকা কামাইছি, 5000 টাকা আমি মদ খাইয়া পড়ছি, কি সংসারে কোনো খরচ দেই নাই। তো এখন বলেন ওর ইনকাম কত হইব? শোনেন, যারা মদ খায়, যারা তাস খেলে, যারা যা মন চায় তাই করে, যার যে নেশা থাকে না, ও দুনিয়া সব ছেড়ে দেয় কিন্তু নেশা ছাড়ে না। তার মানে কি, আমি ইনকাম যতই করি না কেন, আমি যদি 1 টাকা কামাই, আমি 1 টাকা মদ খামো, তো আমি ইনকাম লাগে নাকি? মদ খাওয়ার জন্য ইনকাম লাগে না, মদ খাওয়ার জন্য শুধু ভাই 5 টাকা হইলে মদ খায়। আরে শুধু মদ বাদ দেন না, রাস্তাঘাটে যে কতগুলো টোকাই পোলাপান আছে, ওরা কি খায়? সলিউশন, মানে জুতার যে গাম আছে, 5 টাকা 2 টাকা দিয়ে 20 টাকা দিয়ে গাম খাইতেছে। কেন খায়? তার ভাত খেতে পারে না, ভাত না খায় তার গাম খায় কেন খায়? তারা কি
ইনকাম করে, তারা কোনো ইনকাম করে না, কিন্তু তারা কিন্তু গামটাম খাইতেছে ভাই। যার যে নেশা থাকে ওর ইনকাম লাগে না, ওর ইচ্ছাটা লাগে। আমি মনে করবো আমার প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। আচ্ছা, না আমার এক্স্যাক্টলি প্রশ্ন ছিল যে এটা যে বারের লাইসেন্স, মদ খাওয়ার লাইসেন্স আনতে তো টাকা দেওয়া লাগে, একটা সরকারের ফি দেওয়া, সেটা কত টাকা দিয়েছিলেন? সেটা আপনার 3,500 টাকা। 3,500 টাকা। আচ্ছা, আর বলেছেন যে এই বারে পরিচয়, এরপরে এই পরিচয় থেকে আপনাদের ভালোবাসা, প্রেম ভালোবাসা এগুলো, এর মধ্যে কি কখনো মনে হয় না যে আমি এটা ঠিক করতেছি না, আমি বিয়ে বহির্ভূত সম্পর্ক করতেছি, এটা কি আপনার কাছে কখনো মনে হয় না যে আমার কাছে এটা ঠিক হচ্ছে না? বা মানে আমি কি আর একটু বলেন ভাইয়া, যে মানে সম্পর্কের পরে রাজের সাথে সম্পর্ক হয়ে বিবাহ বহির্ভূত সম্পর্ক করছেন, আপনার যেটা আপনার ভাষা ফিজিক্যাল রিলেশন, তো আপনি যেটা করছেন আপনার কাছে কখনো মনে হয় না যে আসলে এটা আমার করা ঠিক হচ্ছে ভাইয়া? না? রাজের সাথে আমার অল্প পরিচয়, অল্প আমাদের ফিজিক্যাল রিলেশন, অল্প আমাদের ভালোবাসা, দুই মাথায় যখন গেছে, যখন আমি রাজকে বলছি রাজ আমি তো তোমার কাছে থাকতে পারতেছি না, প্রতিদিন আমরা একসাথে থাকতেছি, যেহেতু দুজনেই থাকতেছি, তো আমাদের মনে হয় এখন বিয়ে করা দরকার। আমি বলেছি রাজকে। তো এখন বলেন, যখন আমি বিয়ের কথা বললাম, যখন বলার পরে রাজ ওর মার কাছে গেল, মারে বললো, বলার পরে ওই দিন পরতে মোবাইলটা বন্ধ, এখন দোষটা কি আমার? আমি তো বিয়ে করতেই চাইছি রাজকে, বৈধভাবে তারা রাজকে চাইছি। আমি এক্স্যাক্টলি ওটা বলি নাই। আপনি বলছেন বিয়ের আগে বিয়ে সারা কেন রাজের সাথে থাকছেন? হ্যাঁ, এটা আপনার মনে হয় না? মানে কেন না, এটা আমি শেষ করি। আপনার প্রশ্ন ছিল বিয়ে ছাড়া কেন রাজের সাথে আমি থাকছি, ফিজিক্যাল রিলেশন যাইছি। আরে ভাই, যখন আমি বুঝি তখন তো কিছু বিয়ে কর। আমি কি 1 বছর পরে রাজের কাছে বিয়ে কর? 1 বছর কি আমি রাজের সাথে ফিজিক্যাল রিলেশন করার পর বসে বিয়ে কর? 2 মাসের মাথা দিয়ে করছি, তখন আমি বুঝতে পারি ভাই 2 মাস কিন্তু মানুষের জীবনে বেশি সময় না, কিন্তু ফিজিক্যাল রিলেশন জায়গায় অনেক সময়। যখন আমি বুঝতে পারছি তখনই রাজকে বলছি রাজ আসো আমরা বিয়ে করি, যেহেতু একজন আরেকজন ছাড়া থাকতে পারতেছি না। তো আমি তখন কখন কমু বলো, তো সময় থাকতে হবে। 2 মাসে গিয়ে তো তার কাছে বিয়ে কর, তখন কি আমি বৈধ হয়ে চাইছি? আমার জায়গায় তো আমি সলিড। তাই? আচ্ছা ঠিক আছে, আপনার আমি যদি শুনেন আরেকটা প্রশ্নের উত্তর আমি দেই। আমি আমার জায়গায় সলিড বলে রাজকে বলছি বিয়ে করে আসো, রাজ যাই না শুনে আমার কি মুসলমান মেয়ে যাই না শুনে রাজ কিন্তু আমার সাথে 2 মাস থাকলো কেন? রাজ অন্যায় করে নাই? রাজের কোনো ভুল ছিল না? রাজ একটা হিন্দু ছেলে হয়ে আমার মুসলমান মেয়ের সাথে 2 মাস কেন থাকলো? রাজ কি জানতো না? চমৎকার অন্যায় করছে। জানতো না বলেন? তো রাজেরও কি দেখেন ভুল আছে? তো রাজের যদি ভুল করে থাকে তা আমার ভুলটা কেন সমাজের মানুষ দেখে? সারাক্ষণ সমাজের মানুষ বলে আপনি কেন বিয়ের আগে 2 মাস রাজের সাথে ফিজিক্যাল গেছে। আরে ভাই, ভালোবাসি, একটা মেয়ে ভালোবাসলে স্বাভাবিকভাবে দুর্বল হবেই। তো আমি যদি রাজকে ভালোবেসে রাজের কাছে যেয়ে থাকি, তো রাজ কেন হিন্দু ছেলে 2 মাস আমার সাথে থাকলো, এখন বলবে আপনি দিলে রাজ কেন আসবেন? আরে ভাই, আমি তো ভালোবাসি, তো রাজ যদি ভালো না বাসতো তো আমার কাছে আইছে কেন? রাজ যদি ভালো না বাসতো কেন আসছে? একটা ছেলে ভালো না বাসলে, ভালো না লাগলে 2 মাস কারোর কাছে যায় না। তাও রাজ মদ খায়। রাজ যদি মদখোর হইয়া একটা মেয়ের কাছে 2 মাস থাকে, বুঝতে হবে মদখোর ভালোবাসছে বলে আইছে, নাহলে মদখোর কি অভাব ছিল? পকেটে টাকা ছিল, মায়ের তো মদ খাওয়ালে টাকাই দেয়। তো সারা ঢাকা শহরে মায়ের কাছে যেতে পারতো না, আমার কাছে কেন আসছে? ভালোবাসছে বলে। শেষ মুহূর্তে যে আপনাকে যারা ভালোবাসে, যারা আপনাকে নিয়ে পজিটিভ কমেন্ট করে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? যারা আমাকে ভালোবাসে, পজিটিভ টেক্সট করে, তাদেরকে আমি বলবো এতটুকুই, আমার পাশে থাকেন, আমার জন্য প্লিজ একটু দোয়া করেন যেন আমি আমার ভালোবাসা মানুষটাকে পেয়ে যাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে।